তাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব 12 শেষ রাত। তলোয়ারটা আমার মাথার দিকে নেমে আসছিল, আর আমার হাতে তখন সেই রূপার আয়না। এক সেকেন্ড, হয়তো তারও কম সময়, আমি চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে আয়নাটা পাথরের মেঝেতে আছড়ে ফেললাম। রূপার ফ্রেমটা ভেঙে গেল, কিন্তু আয়নাটা ভাঙল না, বরং তার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। ধোঁয়াটা এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল যে কয়েক মুহূর্তের মধ্যে পুরো কক্ষ অন্ধকার হয়ে গেল। রাজার তলোয়ার আমার মাথার ঠিক কয়েক ইঞ্চি দূরে এসে থেমে গেল। তারপর একটা বিকট চিৎকার, না! আমি দুই হাত দিয়ে কান চেপে ধরলাম। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার করছে। দেয়াল কাঁপছে, মেঝেতে ফাটল ধরছে, সুড়ঙ্গের ছাদ থেকে পাথর পড়তে শুরু করেছে, আর সেই কালো ধোঁয়ার ভেতর থেকে একে একে মানুষের মুখ দেখা যাচ্ছে। যে মানুষগুলোকে আমি এতক্ষণ এই রাজবাড়ির বন্দী আত্মা ভেবেছিলাম, তারা সবাই চিৎকার করছে, কিন্তু এবার তাদের চিৎকারে ভয় নেই, আছে মুক্তির আনন্দ। একজন বৃদ্ধের মুখ আমার সামনে ভেসে উঠল। আমি চিনতে পারলাম অন্ধকূপের সেই শেষ প্রহরী। তিনি মৃদু হাসলেন, তারপর বললেন, দৌড়াও, রাজবাড়ি ভেঙে পড়ছে। আমি চারদিকে তাকালাম। মৃণালিনী কোথায়? কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ অন্ধকারের ভেতর তার কণ্ঠস্বর শুনতে পেলাম, আকাশ! আমি চিৎকার করে বললাম, মৃণালিনী, পেছনে তাকিও না, তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও। আমি বললাম, তুমি? কোনো উত্তর নেই, শুধু খুব ক্ষীণ একটা হাসির শব্দ। তারপর সব নিস্তব্ধ। আমি বুঝতে পারলাম মৃণালিনী চলে গেছে। হয়তো 200 বছরের অপেক্ষার অবসান হয়েছে। কিন্তু রাকিব? আমি চারদিকে তাকাতে লাগলাম। হঠাৎ দূরে একটা কণ্ঠ, আকাশ! আমি দৌড়ে গেলাম। সুড়ঙ্গের এক কোণে রাকিব পড়ে আছে, শরীর রক্তে ভেজা, কিন্তু জীবিত। আমি তাকে তুলে ধরলাম। রাকিব! সে চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর দুর্বলভাবে হাসল। তুই সত্যিই আমাকে খুঁজে পেলি? আমি ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু তখনই আমরা দুজন ঘুরে তাকালাম। সুড়ঙ্গের ছাদ ভেঙে পড়ছে, রাজবাড়ির নিচের অংশ ধসে যাচ্ছে। রাকিব বলল, দৌড়া আকাশ। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। সুড়ঙ্গের ভেতর দিয়ে পেছন থেকে শুধু ভাঙার শব্দ, পাথর পড়ছে, দেয়াল ভেঙে যাচ্ছে। কোথা দিয়ে ঢুকেছিলাম মনে নেই, কোথা দিয়ে বের হব তাও জানি না। হঠাৎ সামনে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। আমি রাকিবকে টেনে নিয়ে সেই আলোর দিকে দৌড়ালাম, আর তারপর ধপাস, আমরা দুজন মাটির ওপর পড়ে গেলাম। চোখ খুলতেই বুঝলাম আমরা রাজবাড়ির পেছনের পুরনো বাগানে পড়ে আছি। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি মোবাইল বের করলাম। সময় দেখে আমার চোখ কেঁপে উঠল। ভোর 5:42। রাকিব আমার পাশে বসে হাঁপাচ্ছে। সে বলল, আমরা কতক্ষণ ভেতরে ছিলাম? আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমার মনে হচ্ছিল আমরা মাত্র কয়েক ঘন্টা ছিলাম। কিন্তু শরীরের ক্লান্তি বলছিল এর চেয়ে অনেক বেশি সময় কেটে গেছে, প্রায় কয়েক সপ্তাহ। আমরা ধীরে ধীরে রাজবাড়ির সামনের দিকে গেলাম, আর সেখানে পৌঁছে আমাদের দুজনেরই বুক কেঁপে উঠল। পুরো রাজবাড়ি আগের মতো অন্ধকার, পরিত্যক্ত, কোথাও কোনো আলো নেই, কোনো প্রহরী নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, কোনো মানুষের চিহ্ন নেই, যেন রাতের সেই রাজপ্রাসাদ কখনো ছিলই না। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর রাকিব বলল, চলো এখান থেকে চলে যাই। আমরা বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু যাওয়ার আগে আমি একবার পিছনে তাকালাম। রাজবাড়ির দোতলার একটা জানালায় একজন সাদা পোশাকের নারী দাঁড়িয়েছিল। মৃণালিনী। সে আমার দিকে তাকিয়েছিল, তার মুখে মৃদু হাসি। আমি চোখের পলক ফেললাম। জানালাটা খালি, কেউ নেই। পরদিন দুপুরে আমরা আবার রাজবাড়িতে গেলাম। রাতের ঘটনা কাউকে বলিনি, বললেও কেউ বিশ্বাস করত না। আমরা প্রথমে সেই ঘরটা খুঁজলাম যেখানে আগের রাতে বন্দী হয়েছিলাম। ঘরটা আগের মতোই, দেয়ালে কোনো নতুন দাগ নেই, মেঝেতে কোনো পাথর ভাঙা নেই, কোনো সুড়ঙ্গ নেই, সবকিছু স্বাভাবিক। তারপর আমরা দোতলায় গেলাম, যেখানে সেই অদ্ভুত প্রহরীদের দেখেছিলাম। সেখানেও কিছু নেই, কিন্তু যখন আমরা পেছনের দিকে গেলাম, হঠাৎ রাকিব থেমে গেল। সে মাটির দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? রাকিব কিছু বলল না, শুধু আঙুল দিয়ে দেখালো। আমি নিচে তাকালাম, আর আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সেখানে পড়ে আছে আমার সেই ঈদের পাঞ্জাবি, যেটা আমরা আগের রাতে ব্যবহার করে রাজবাড়ির উঁচু অংশ থেকে নেমেছিলাম। পাঞ্জাবিটা এখনো শক্ত করে বাঁধা, যেমনটা আমরা রেখেছিলাম। আমি হাত বাড়িয়ে সেটা খুলতে গেলাম। ঠিক তখনই পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট জিনিস মাটিতে পড়ে গেল। টুপ করে আমি সেটা তুলে নিলাম, একটা পুরনো রূপার টুকরো, আয়নার ফ্রেমের অংশ। আমি অবাক হয়ে রাকিবের দিকে তাকালাম। রাকিব বলল, এটা এখানে এলো কিভাবে? আমরা দুজনেই চুপ। ঠিক তখনই পেছন থেকে একটা শিশুর হানির শব্দ ভেসে এলো। খিলখিল শব্দে শিশুটি হাসছে। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, শুধু পুরনো রাজবাড়ি। কিন্তু আমার হাতে থাকা রূপার টুকরোটার ওপর তখন একটা নতুন লেখা ফুটে উঠেছে। আমি কাঁপা হাতে সেটা পড়লাম।
মাত্র 3টি শব্দ, আমি এখনো আছি। রাকিব আমার হাত থেকে টুকরোটাটা ছিনিয়ে নিল, তারপর বলল, চল, এখনই চল। আমরা দৌড়ে রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম। কিন্তু সেদিন রাতে বাড়িতে ফিরে যখন আমি ঘুমাতে গেলাম, রাত প্রায় 3টার দিকে আমার ঘুম ভেঙে গেল। কারণ আমার ঘরের দরজায় কেউ ধীরে ধীরে টোকা দিচ্ছে। টক টক, কিছুক্ষণ নির্বতা, তারপর আবার টক টক। আমি বিছানায় বসে গেলাম, আমার বুক ধড়ফড় করছে। তৃতীয়বার টক টক। আমি সাহস করে বললাম, কে? দরজার ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, মৃণালিনী। আকাশ, রাজবাড়ির অভিশাপ শেষ হয়নি। আমি বিছানা থেকে নড়তে পারলাম না। কণ্ঠটা আবার বলল, কারণ রাজা মরেনি। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা কালো ছায়া ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। আর সেই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে একটা নতুন ছবি, তাজহাট রাজবাড়ির ছবি, কিন্তু ছবিটা আজকের নয়। ছবির নিচে লেখা, আগামীকাল রাত 3:27 আবার দেখা হবে। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম, আর বুঝলাম আমরা রাজবাড়ি থেকে বের হয়ে আসিনি। রাজবাড়িটাই আমাদের সঙ্গে বাড়িতে চলে এসেছে। খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব।